Good afternoon. Good afternoon. আমি একদম ঠিক আছি। কয়লা সব থেকে বেশি কোথায় আছে? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। ভেজিটেশনের ক্লাস আমাদের ক্লাইমেটে হয়েছিল, বাট এখনো ফোল্ডারে ভিডিও কামিং সুন দেখাচ্ছে। ভেজিটেশনের ক্লাসে ক্লাইমেট হয়েছিল। কামিং সুন কেন দেখাচ্ছে বলতো? দেখতে হবে। আমি ভেজিটেশনের ক্লাস করাইনি, আমি সয়েলের ক্লাস করাইনি, আর আমি এগ্রিকালচারের ক্লাস করাইনি। ওই 3টে ক্লাস আমি পিছনে অ্যাড করে নিয়েছি, বাট ওটা কেন কামিং সুন দেখাচ্ছে সেটা একটুখানি দেখতে হবে। কালকের সাথে আজকেরটা নতুন চ্যাপ্টার। কালকেরটা আমি আলাদা ক্লাস করিয়েছি, আজকে আলাদা ক্লাস করাবো। কন্টিনিউয়েশন পার্ট নয়। হ্যাঁ, কালকে পিডিএফ দিয়ে দিয়েছি বাবু, রাত্রিরে দিয়েছি। প্রোডাকশন কোথায় বেশি সেটা মুখস্থ করতে হবে। কয়লা, ম্যাঙ্গানিজ, আয়রন ওর, এগুলোর প্রোডাকশনটা একটুখানি দেখতে হবে। প্রোডাকশন এবং এটা পাসের পিডিএফ আলাদা করে দেবে। পাসের পিডিএফ আমি এখনো দিইনি না। ঠিক আছে, আজকে আপলোড করে দেবো। আজকে ওটা আপলোড করে দেবো। আজকে ইন্ডাস্ট্রি হবে। ওটা শো করছে, আপনি সয়েল ভেজিটেশন পড়ে নিয়েছেন, এটা প্রবলেম নেই, বাট ওটা কামিং সুন দেখাচ্ছে। কামিং সুন কেন দেখাচ্ছে আমার আইডিয়া নেই। ওটা হয়তো সাপোর্টের কোনো টেকনিক্যাল গ্লিচ হবে। আমি তো ক্লাসে নিয়েছিলাম, ওটা কেন কামিং সুন দেখাচ্ছে সেটা আমি জানি না। ওটাকে দেখতে হবে, ওটাকে সাপোর্টে জিজ্ঞেস করতে হবে। এগ্রিকালচারের পিডিএফ আমি এগ্রিকালচার ক্লাসই করিনি বাবা। এগ্রিকালচার ক্লাস এখনো হয়নি। পাসের পিডিএফটা এখনো দেওয়া হয়নি। পাসের পিডিএফটা দিয়ে দেবো, একটু ওয়েট করে যাও। আমি মিস হয়ে যাচ্ছে, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, তাই দেওয়া হয়নি। আমি ঠিক আছি এখন, একদম ঠিকঠাক। অডিওটা ঠিক স্পষ্ট আসছে না। এই যে আমি এতক্ষণ ধরে সবার সঙ্গে বকে গেলাম, তোমার অডিওটা স্পষ্ট লাগলো না। এবার ঠিক আছে? পিডিএফটা পাবো কোথায়? কার পিডিএফটা কোথায় পাবে? কার পিডিএফ কোথায় পাবে? দিলে তারপর পাবে, এখনো দিইনি। হ্যালো, হ্যাঁ ম্যাম, বলছিলাম কি আমি ওই একটা গ্রুপ পেলাম, একটা জিওগ্রাফি ছিল আর একটা ওই ব্যাংকে সম্পর্ক। দুটোতেই কি মানে ক্লিক করবো না একসাথেই করতে হবে? জিওগ্রাফিতে জয়েন করে যাও। তুমি পিডিএফ এর জন্য বলছো তো, জিওগ্রাফিতে জয়েন করে যাও। আরেকটা গ্রুপ ম্যাডাম সকালে করে একটা আছে ব্যাংকের, ওটা ব্যাংকের জন্য। তুমি যদি ব্যাংকের জন্য জানতে চাও তাহলে ওখানে জয়েন করো। জিওগ্রাফির জন্য সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। চলো স্টার্ট করি ক্লাস। ইন্ডাস্ট্রিকে কতগুলো ভাগে ভাগ করা যায়? ওকে ওকে, ঠিক আছে। ইন্ডাস্ট্রিকে কতগুলো ভাগে ভাগ করা যায়? ফার্স্ট এটা হচ্ছে লেবার বেস, যে একটা ইন্ডাস্ট্রিতে কতজন লেবার আছে।
ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে, পুরোটা নয়, কারণ এখানে পিএসসির মধ্যে ওয়েস্ট বেঙ্গল থাকে, এখানে ওয়েস্ট বেঙ্গল থাকে না। ম্যাক্সিমামটা কভার হবে বাট পুরোটা নয়, 80% মতো কভার হবে। চলো, ইন্ডাস্ট্রি যদি কথা বলা হয়, ইন্ডাস্ট্রিকে কতগুলো ভাগে ভাগ করা যাচ্ছে। তোমরা কি আজকে কেউ কেউ নতুন জয়েন করেছো? তোমাদের কি আজকে কারোর কারোর নতুন ক্লাস? এমন কি কেউ আছো যার নতুন ক্লাস আজকে? ঠিক আছে, যদি মনে করো লিখবে তাহলে লেখো, আদারওয়াইজ পিডিএফ আমি দিয়ে দিয়েছি। ইন্ডাস্ট্রিকে কতগুলো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা জায়গায় ইন্ডাস্ট্রিকে কতগুলো ভাগে ভাগ করা যাচ্ছে। ফার্স্ট এটা হচ্ছে লেবার বেস, যদি আমরা সেখানে কতজন শ্রমিক আছে তার উপর বেস করে ভাগ করি, সেটা হচ্ছে লেবার বেস। ফার্স্ট এটা হচ্ছে ধরো লার্জ স্কেল, তারপর হচ্ছে মিডিয়াম স্কেল, তারপর হচ্ছে স্মল স্কেল। ফর এক্সাম্পল, আমি এক্স্যাক্টলি নাম্বার ধরে বলছি না, আমি এক্সাম্পল দিয়ে বলছি। ধরো কোনো একটা জায়গাতে 1,00,000-এর বেশি শ্রমিক রয়েছে, তাহলে সেটা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। যদি সেখানে 1,00,000 থেকে 25,000, ঠিক আছে, 1,00,000 থেকে 25,000-এর মধ্যে শ্রমিক রয়েছে, তাহলে সেটা আমাদের মিডিয়াম স্কেল। 25-এর থেকে কম হয়ে গেলে সেটা আমাদের স্মল স্কেল ইন্ডাস্ট্রি। আমি জাস্ট একটা আরবিটারি নাম্বার ধরে বললাম। তো এইটা হচ্ছে আমাদের লেবার বেস ইন্ডাস্ট্রি, মানে আমি লেবারের উপর বেস করে এটাকে ভাগ করা হয়। তারপরটা হচ্ছে র মেটেরিয়াল। র মেটেরিয়ালটা হেভি নাকি লাইট, মানে ধরো কোনো একটা জায়গায় র মেটেরিয়াল তুমি তুলছো, সেটা ধরো কটন, কটন যদি হয় তাহলে সেটা আমাদের লাইট র মেটেরিয়াল হয়। আবার যদি তুমি আয়রন ওর তোলো, সেটা আমাদের হেভি র মেটেরিয়াল। র মেটেরিয়ালটা কি টাইপের র মেটেরিয়াল, তার উপর বেস করে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, হেভি এবং লাইট। ওনারশিপ, কোন একটা ইন্ডাস্ট্রিটাকে কে ওন করছে, কে এটার মালিক, মালিকানা কোথায় যাচ্ছে, কে ওন করছে, তার উপর বেস করে কি কতগুলো ভাগে ভাগ করা যায়। না, এরকম আছে, এক্স্যাক্টলি যদি বলা হয় ইকোনমিক জিওগ্রাফিতে তার নাম্বার আছে, কিন্তু সেটা আমাদের লাগবে না, তাই আমি নাম্বারটা দিইনি। পার্টিকুলার নাম্বার আছে যদি তুমি প্রপার একবার ইকোনমিক জিওগ্রাফিতে পড়ো, এমএসসি লেভেলে গিয়ে দরকার লাগে, আদারওয়াইজ লাগবে না। ওনারশিপ যদি বলা হয়, তাহলে এটাকে কতগুলো ভাগে ভাগ করা যায়, কে এটাকে ওন করছে তার উপর বেস করে ভাগ করা হয়ে থাকে। প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, জয়েন্ট সেক্টর, কোঅপারেটিভ, মাল্টিন্যাশনাল। প্রাইভেট মানে কোনো একজন ব্যক্তিগতর কাছে রয়েছে, পাবলিক মানে হচ্ছে গভর্নমেন্টের জন্য যেটা হচ্ছে, জয়েন্ট মানে হচ্ছে পাবলিক গভর্নমেন্ট দুজনে মিলে করছে, সেটা হচ্ছে জয়েন্ট। একটা হচ্ছে কোঅপারেটিভ, কোঅপারেটিভ হয়ে যাচ্ছে যেটা অনেকজন মিলে, মানে অনেকজন মালিক রয়েছে, আমুল কোঅপারেটিভ। আর এটা হচ্ছে মাল্টিন্যাশনালস, এমএনসি যেগুলো হচ্ছে, তার উপর বেস করে ভাগ করা যাচ্ছে। পরেরটা হয়ে যাচ্ছে সোর্স অফ র মেটেরিয়াল। র মেটেরিয়ালটা কোথা থেকে পাওয়া যাচ্ছে, কোনো একটা জায়গার র মেটেরিয়াল, র মেটেরিয়ালটা আমি কোথা থেকে পাচ্ছি, তার উপর বেস করে দুটো ভাগে, মানে কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অ্যাগ্রো বেসড, এগ্রিকালচার করে র মেটেরিয়াল পাচ্ছি, কটন, কটনের যে র মেটেরিয়ালটা চাষ করে তারপর পাচ্ছি, তো কটন এগ্রিকালচার বেসড। মিনারেল বেসড, মাইন করে পাচ্ছি, আয়রন ওর, মিনারেল বেসড। প্যাস্টোরাল বেস, প্যাস্টোরাল বেস মানে হচ্ছে পশুপালন থেকে আসছে, দুধ, প্যাস্টোরাল। ফরেস্ট বেস, কাঠ, মধু, ফরেস্ট থেকে পাচ্ছি। তো র মেটেরিয়ালের সোর্সটা আমার কোথা থেকে আসছে তার উপর বেস করে ভাগ করা যাচ্ছে, কোথা থেকে আমি এটা র মেটেরিয়ালটা পেতে পারি। আর একটা হচ্ছে মিসলেনিয়াস, মিসলেনিয়াস এর মধ্যে আসছে ভিলেজ, কুটির শিল্প বা যে ছোট ছোট শিল্পগুলো হচ্ছে সেগুলো এটার মধ্যে ভাগ করা যাচ্ছে। তো এইরকম করে আমরা ইন্ডাস্ট্রিকে কতগুলো ভাগে ভাগ করতে পারি। ওকে, আচ্ছা, এর পরের পার্টটা হচ্ছে কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে গেলে কি কি জিনিস লাগে। এখান থেকে অ্যাজ সাচ প্রশ্ন তোমাদের আসবে না, এটা আমি কনসেপ্টের জন্য বোঝাচ্ছি, যে কি কনসেপ্ট এটা হচ্ছে সেটাকে বোঝার জন্য বলছি, এটা কিন্তু অ্যাজ সাচ এর মধ্যে প্রশ্ন আসবে না। প্যাস্টোরাল মানে হচ্ছে পশুপালন, প্যাস্টোরাল মানে পশুপালন। পরেরটা হচ্ছে যে কোনো একটা জায়গাতে কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে গেলে কি কি জিনিস সেখানে কাজে লাগে, কোন কোন জিনিস, কোন কোন ফ্যাক্টর গুলোকে মাথায় রেখে আমাদের তৈরি করতে হয়। ফরেস্ট বেস, প্যাস্টোরালের পরে ফরেস্ট বেস ছিল।
তো এখানে কি হচ্ছে, ফার্স্টে দেখো কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে ফার্স্ট যেটা দরকার লাগে সেটা হচ্ছে মার্কেট। আমি একটা জিনিস করেছি, তার চাহিদা নেই, তাহলে আমি ইন্ডাস্ট্রিটা তৈরি করে লাভটা কি? তোমরা অলরেডি ইকোনমিক্সে পড়েছো, যদি আমার ডিমান্ড থাকে, যদি আমার জিনিসটা ডিমান্ড থাকে, তাহলে আমি সেটাকে সাপ্লাই দিতে পারি, তাহলে জিনিসটা চলবে। ডিমান্ড সাপ্লাইয়ের যে রুলটা রয়েছে, ডিমান্ড থাকলে সাপ্লাই দিতে পারি, ঠিক? যদি ডিমান্ড না থাকে, যদি মার্কেট ভ্যালু না থাকে, সেটাকে সাপ্লাই দিয়ে জিনিসটা লস, টোটালি লস। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলি আমি ফ্লপি বানাবো, ফ্লপি, এখন পেন ড্রাইভ আছে, এর আগে সিডি ছিল, তার আগে ফ্লপি, তো সেটা মনে করি ফ্লপি বানাবো, সেটা চলবে না, তার কারণ ডিমান্ড নেই। কোনো একটা জিনিস করতে গেলে প্রপার ওয়েতে ক্যাপিটাল দরকার, যাই করো ভাই টাকা দরকার, টাকা ছাড়া কিছু হবে না। তোমাকে একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে তোমাকে তার র মেটেরিয়াল কিনতে হবে, তার জন্য ইলেকট্রিক কিনতে হবে, তার জন্য জায়গা কিনতে হবে, তার জন্য র মেটেরিয়াল কিনতে হবে, তার জন্য লেবার কস্ট কিনতে হবে, সবকিছু কিনতে হবে, টাকা দরকার, মূলধন। আমি আজকে ঠিক করেছি যে আমি আজকে একটা ইন্ডাস্ট্রি করে তুলবো, আমি কাজ করব না, কিন্তু কেউ যদি মনে করে সে ইন্ডাস্ট্রি তৈরি করবে, সে গিয়ে কাজ করবে, এটা সে ভাবে না। সে ভাবে আমি শিল্পটা বানাবো, বাট আমার হয়ে কাজ করবে শ্রমিক, যারা কাজটা করতে পারবে। একা একা কেউ একটা বিজনেস তৈরি করে দিতে পারে না একা দাঁড়িয়ে, তার তার আন্ডারে শ্রমিকরা থাকে যারা মেন কাজ করে। কোন একটা জায়গায় কাজ যারা করে, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার যারা রয়েছে, সেই ওয়ার্কারই পুরো ইন্ডাস্ট্রির ভিত। সুদক্ষ সুপটু শ্রমিক ছাড়া ইন্ডাস্ট্রি হয় না, হয় না। র মেটেরিয়াল করবেটা কি দিয়ে, যদি র মেটেরিয়াল না থাকে, সোর্সটা না থাকে? তুমি একটা কোনো কিছু র মেটেরিয়াল কিনছো, সেটাকে দিয়ে তুমি সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে ইন্ডাস্ট্রিয়াল জিনিসপত্র প্রডিউস করছো। তো র মেটেরিয়ালটা ইজ এ মেইন সোর্স, যেটাকে দিয়ে শ্রমিকরা জিনিসটাকে বানাবে। ইন্ডাস্ট্রি চালানোর জন্য অন্ধকারে বসে তো করতে পারো না, কোন একটা মেশিন চালাবে, কোন একটা কিছু ভি চালাবে, পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই ছাড়া ইন্ডাস্ট্রি হয় না। তো যে কোনো বড় রকম ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, বড় ইন্ডাস্ট্রি বলতে আমি মিন করছি ধরো আয়রন স্টিল, কটন, যে কোনো ইন্ডাস্ট্রি, তার আশেপাশে হয় থার্মাল অথবা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন থাকবেই থাকবে, যেখান থেকে সে পাওয়ার নিয়ে থাকে। এটা তোমাদের বাড়ির কানেকশন নয় যে আমি এখান থেকে দরকার বাড়ির জন্য ছোট্ট করে একটা কানেকশন নিয়ে নিচ্ছি, ইন্ডাস্ট্রি করে তুলছে, তার আশেপাশে বড় সড়ো হাইড্রো পাওয়ার কিংবা থার্মাল পাওয়ার বা সোলার হোয়াট এভার ইট ইজ থাকা দরকার, যেখান থেকে সে পাওয়ার সাপ্লাইটা পাবে। ল্যান্ড, একমাত্র চা শিল্প ছাড়া, চা শিল্প ছাড়া কোন শিল্পই পাহাড়ের মাথায় উঠে তৈরি হবে এরকম হয় না, কোন শিল্পই পাহাড়ের মাথার উপর উঠে তৈরি হবে হয় না। কারণ একটা ল্যান্ড যদি প্রপার ওয়েতে একদম প্লেন সিম্পল ল্যান্ড হয়, সেখানে শিল্পটা তৈরি করা ইজি। একটা ইনক্লাইন ওয়েতে পাহাড়ের মাথার উপর শিল্প তৈরি করা যায় না। চাটা সেখানে করতেই হয়, তার কারণ চা পাতা আনতে আনতে শুকিয়ে যায়, তাই চা মানে ওই টি গার্ডেনের সাথেই ইন্ডাস্ট্রিটা থাকে। গার্ডেন যখন একটা টি গার্ডেনে ঘুরতে যাবে, দেখবে গার্ডেনের লাগোয়া একটা জায়গা রয়েছে যেখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারটা হচ্ছে, তো গার্ডেনের সাথে ওটা লিঙ্ক থাকে। শুধু চা ছাড়া আর কিচ্ছু না, আর কোনো জিনিস এরকম পাহাড়ের ওপর হয় না। আর সব থেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ট্রান্সপোর্ট। কোনো একটা ইন্ডাস্ট্রি কোথায় তৈরি হবে ডিপেন্ড করে ট্রান্সপোর্টের উপর। ছোট্টতে পড়তাম কোনো জায়গায় ইন্ডাস্ট্রি বেনিফিট, লেবার মেটেরিয়াল এক্সট্রা অ্যাভেলেবেল, সেখানে চ্যালেঞ্জেস কি, লেবার ল, মেটেরিয়াল লিখতে দিত, পাতি মেরে। এগুলো ক্লাস 10 এর জিনিসই পড়ছো অলমোস্ট। চলো, সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ট্রান্সপোর্ট। এটা বইতে নেই, আমি যেটা এখন বলবো সেটা বইতে নেই, তো তোমরা এটাকে লিখে নিও। দুটো টাইপের ইন্ডাস্ট্রি হয়ে থাকে, দুটো টাইপের ইন্ডাস্ট্রি হয়ে থাকে। একটা হচ্ছে ওয়েট লুজিং ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে ফুড লুজিং ইন্ডাস্ট্রি। যা,
আগে লিখে নাও, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। ওয়েট লুজিং ইন্ডাস্ট্রি, ওকে। এক্সাম্পল আয়রন ওর, আয়রন ওর, ওকে, বা আয়রন স্টিল, চলো স্টিল লিখছি, আয়রন স্টিল। আর একটা হচ্ছে ফুড লুজিং ইন্ডাস্ট্রি, এক্সাম্পল কটন, ওকে। কি পার্থক্য, কেন কি হয়? ওয়েট লুজিং মানে কি? ওয়েট লুজ করছে, যতটা ওয়েট ছিল তার থেকে লুজ করছে। না এটা থাকবে না, আমি এটা অলরেডি বলে দিলাম থাকবে না। তখন তুমি ইমোজি কি করে হয় সেটাকে নিয়ে বেশি বদার ছিলে। আমি অলরেডি বললাম এটা কিন্তু পিডিএফ এ থাকবে না, বা সেটা তুমি শুনলে না। তখন তুমি কি নিয়ে বদার ছিলে যে আমি এই চ্যাটের মধ্যে কি করে ইমোজি আনবো। ভীষণ ভাইটাল জিনিস তুমি ইনভলভ ছিলে, ভেরি গুড। এটা খোঁজো, এটা তোমাদের ইউপিএসসি কোশ্চেনে আসবে যে এই চ্যাটে কি করে ইমোজি আসবে, এটা আসবে তোমাদের পরীক্ষায়, খোঁজো খোঁজো। চলো, তো এখানে কি বলা হচ্ছে, দুটো টাইপের ইন্ডাস্ট্রি হয়, একটা হচ্ছে আমাদের ওয়েট লুজিং, একটা হচ্ছে আমাদের ফুড লুজিং। ওয়েট লুজিং কথাটা মানে কি? ওয়েটটা লুজ হচ্ছে, মানে ধরো এই ইন্ডাস্ট্রিতে আমার র মেটেরিয়াল কত দরকার, এখানে আমাদের র মেটেরিয়াল দরকার হচ্ছে ধরো 13 কেজি, সেখান থেকে তুমি ফাইন প্রোডাক্ট পাচ্ছ 1 কেজি, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েট লুজিং, 13 কেজি থেকে 1 কেজি পাচ্ছ, এটা হচ্ছে ওয়েট লুজিং, ওকে। 13 কেজি থেকে 1 কেজি পাচ্ছ, এটা হচ্ছে ওয়েট লুজিং। আর ফুড লুজিং কি? এখানে ধরো তোমার র মেটেরিয়াল যাচ্ছে 13 কেজি, আর এখান থেকে তুমি ফাইন প্রোডাক্ট পাচ্ছ, সেটাও হচ্ছে 13 কেজি। এখানে তোমার কোনো কিছু ওয়েট লুজ করছে না, যেটা থাকছে সেটাই ওয়েট হিসাবে সেটাই থাকছে, এটাতে কোনো ওয়েট লুজ করছে না। তাই এটা বেসিক্যালি একটা থিওরি, এটা হচ্ছে ওয়েবারের ইন্ডাস্ট্রিয়াল লোকেশনাল মডেল। এই মডেল অনুসারেই সমস্ত ইন্ডাস্ট্রি এই মডেল অনুসারেই এখনো তৈরি হয়। এটাকে বলা হচ্ছে ওয়েবারের লোকেশনাল মডেল, ওয়েবারের ইন্ডাস্ট্রিয়াল লোকেশনাল মডেল। তিনি দুটো ভাগে ইন্ডাস্ট্রিকে ভাগ করেছিলেন, একটা হচ্ছে ওয়েট লুজিং ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে ফুড লুজিং ইন্ডাস্ট্রি। দুটো ভাগে তিনি ইন্ডাস্ট্রিকে ভাগ করেছিলেন। এবার আসছি যে ব্যাপারটা কি হচ্ছে, তিনি কি বলেছিলেন। আমি বললাম কি ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার মেইন পয়েন্ট যেটা সব থেকে বেশি মাথায় থাকে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টটা কি হবে তার উপর ডিপেন্ড করে ফাইন প্রোডাক্টের প্রাইস। যদি ধরো কোনো সময় তেলের দাম বেড়ে গেল, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের দাম বেড়ে যায়। তো সবটাই না ওইটার উপর ডিপেন্ড করে যে প্রাইসটা কিরকম হবে, ট্রান্সপোর্ট আমার কতটা যাচ্ছে, তো সেটা খুব লেভেলে মাথায় থাকা দরকার। তো দেখো এই ইন্ডাস্ট্রিটা কি হচ্ছে, ধরো এইটা হচ্ছে তোমার মার্কেট, এটা হচ্ছে মার্কেট, এটা হচ্ছে র মেটেরিয়াল 1, এটা হচ্ছে র মেটেরিয়াল 2, ঠিক আছে? তাহলে ইন্ডাস্ট্রি এখান থেকে আয়রন স্টিল তৈরি করতে এইখান থেকে আমার একটা র মেটেরিয়াল যাচ্ছে, এখান থেকে একটা র মেটেরিয়াল যাচ্ছে, তাহলে ইন্ডাস্ট্রিটা কোথায় তৈরি হবে? ওয়েবার কি বললেন? ওয়েবার বললেন ইন্ডাস্ট্রিটা সেক্ষেত্রে তৈরি হবে কাঁচামালের সেন্টারের কাছে, র মেটেরিয়াল সেন্টারের কাছে ইন্ডাস্ট্রি তৈরি হবে। কেন? যদি কোনো একটা ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রি ওয়েট লুজিং ইন্ডাস্ট্রি হয়, কোন একটা ইন্ডাস্ট্রি ওয়েট লুজিং ইন্ডাস্ট্রি হয়, মানে যেখানে আমার র মেটেরিয়াল থাকছে 13 কেজি, সেখান থেকে ফাইন প্রোডাক্ট পাচ্ছি 1 কেজি, এই টাইপের যে ইন্ডাস্ট্রিগুলো, এই টাইপের ইন্ডাস্ট্রিগুলোতে এম মানে মার্কেট, এই টাইপের ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে ইন্ডাস্ট্রিটা তৈরি কোথায় হবে? ইন্ডাস্ট্রি তৈরি হবে র মেটেরিয়ালের সেন্টারের কাছে। কেন? তার কারণ হচ্ছে দেখো এখান থেকে আমার 6 কেজি যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে ধরো আমার 7 কেজি যাচ্ছে, এখানে ইন্ডাস্ট্রি তৈরি হলো, যেটা লম্বা রাস্তা সেখানে তো 1 কেজি যাচ্ছে, 6 আর সাথে যোগ করলে 13 হচ্ছে, 13 থেকে তো 1 কেজি হচ্ছে, আলটিমেটলি ফাইন প্রোডাক্ট তো 1 কেজি, 1 কেজিটাকে দূরে পাঠিয়ে দাও। ওয়েবার বললেন যেটা আমার হালকা প্রোডাক্ট, যেটাতে আমার কম ওয়েটের প্রোডাক্ট, সেটাকে আমি অনেক দূরে পাঠাই, তাহলে আমার কম খরচা পড়বে। যেটা আমার ভারী প্রোডাক্ট
সেটাকে যদি দূরে পাঠাতে যাই তাহলে আমার বেশি খরচা পড়বে, তাই না? উবের পার্সেল, জানো উবের পার্সেল এখন খুব হচ্ছে। উবের পার্সেলে তুমি একটা হালকা জিনিস ট্রান্সপোর্ট করো, তোমার যতটা পড়ে, পোর্টার হালকা জিনিস ট্রান্সপোর্ট করতে যতটা খরচা হবে, সেম ডিস্টেন্স যদি ভারী জিনিস করো তোমার খরচাটা বেশি হবে। তিনি সেটাই বলেছিলেন। এই যে ইন্ডাস্ট্রিয়াল জিনিসটা হচ্ছে, সেখানে ভারী জিনিসটাকে কম ডিস্টেন্স নিয়ে যাও, হালকাটাকে বেশি ডিস্টেন্স নিয়ে যাও, তোমার ট্রান্সপোর্ট কস্ট ওখানে কমে যাবে। বুঝতে পারলে? এইটা হয়ে গেল আমাদের ওয়েট লুজিং ইন্ডাস্ট্রি, আর ফুড লুজিং ইন্ডাস্ট্রিটাতে কি হচ্ছে? এটা ধরো মার্কেট, এটা র মেটেরিয়াল 1, র মেটেরিয়াল 2, এই ইন্ডাস্ট্রিটা তৈরি হবে মার্কেট সেন্টারের কাছে। কেন? কারণ আবার সেম একই কনসেপ্ট, আমার এখান থেকে যাচ্ছে ধরো 6 কেজি, এখান থেকে যাচ্ছে 7 কেজি, এখান থেকে তো 13 কেজি যাচ্ছে, যেটা হেভি জিনিস সেটাকে আমি কম ডিস্টেন্সে নিয়ে যাব, হেভি জিনিসটা কম ডিস্টেন্সে যাবে, লাইট হালকা জিনিসটা বেশি ডিস্টেন্সে যাবে। এইটাই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্ট অনুসারে ভারতবর্ষের যে আয়রন স্টিল ইন্ডাস্ট্রি সেটা একত্রীকরণ করেছে ছোটনাগপুর প্ল্যাটোর চারিদিকে। ওখান থেকে র মেটেরিয়াল আসে, ওখানে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। এবং এই কনসেপ্ট অনুসারে ভারতবর্ষের যে কটন ইন্ডাস্ট্রি সেটা সব থেকে বেশি দেখতে পাওয়া যায় মহারাষ্ট্রে, মুম্বাইতে। কটন ইন্ডাস্ট্রি সব থেকে বেশি রয়েছে মুম্বাইতে, কারণ ওখানে মার্কেট সব থেকে বড়। বুঝতে পেরেছো? এটুকু বুঝতে পেরেছো? বলো প্রশ্ন। সেই জন্য গুজরাটে ইন্ডাস্ট্রি বেশি নেই, কিন্তু ইন্ডাস্ট্রি বেশি হচ্ছে মুম্বাইতে। গুজরাটে প্রোডাকশন বেশি হয়, ইন্ডাস্ট্রি বেশি মুম্বাইতে। ওয়েটের থিওরিটা একবার বলবেন প্লিজ? হ্যাঁ, এটাই থিওরি। আমি পুরো তো মানে ডেফিনেশন বলছি না, থিওরিটা এটাই। চাষ বেশি হয় গুজরাটে। এই যে ফুড লুজিং ইন্ডাস্ট্রি, যেখানে যতটা র মেটেরিয়াল ততটাই ফাইন প্রোডাক্ট, এই ধরনের ইন্ডাস্ট্রিকে বলা হয়, এই ধরনের ইন্ডাস্ট্রিতে বলা হয় কাঁচামাল সূচক 1, এমআই ইন্ডেক্স 1। যতটা র মেটেরিয়াল ততটাই ফাইন প্রোডাক্ট, এই যে কনসেপ্টটা, এটাকে বলা হয় কাঁচামালের সূচক, সেটা হচ্ছে 1। এটা বলেছিলেন ওয়েবারের ইন্ডাস্ট্রিয়াল লোকেশনাল থিওরি। এটা কনসেপ্টের জন্য বলেছি, এটা পুরোপুরি কনসেপ্টের জন্য বলেছি। এরপর আমি পড়ানো শুরু করবো। এটা কনসেপ্ট। ফুড লুজিং নাম কেন? ফুড লুজিং নামটা হচ্ছে ফুড লুজিং নাম কেন জানি না, নামটা ফুড লুজিং। এটাকে বলা হয় MI1। এটা এক্স্যাক্টলি নাম কেন ফুড লুজিং আই ডোন্ট নো। এটাকে MI1 বলা হয়। MI1 তার কারণ হচ্ছে যতটা ফাইন প্রোডাক্ট ততটাই, মানে আমার রেশিওটা সেম, ফাইন প্রোডাক্ট এবং র মেটেরিয়ালের রেশিওটা সেম, তাই এটাকে MI1, মেটেরিয়াল ইন্ডেক্স 1, কাঁচামালের সূচক 1। বাট নামটা ফুড লুজিং নাম কেন ভেবে দেখিনি কখনো, নামটা এটাই। এখান থেকে কোশ্চেন আসবে না বাবা, এটা কনসেপ্টের জন্য বলছিলাম। ক্লিয়ার? তাহলে মুছবো। কখন দিয়েছিলেন ম্যাম ইয়ার? কি ইয়ার দিয়েছিলাম? কখন দিয়েছিলেন ম্যাম ইয়ার? ডান, ক্লিয়ার, বুঝেছো তো?
দাঁড়াও, তোমাদের আমি ইংলিশ নোট খুলে ফেলেছি, এক্ষুনি তোমরা বিদ্রোহ করতে শুরু করবে, তো সেই থিওরি তো আমি দেবই না। আচ্ছা, তোমাদের আমি যে পিডিএফটা দিয়েছি, তোমাদের পিডিএফটা যেটা দেওয়া রয়েছে অলরেডি আমি দিয়ে দিয়েছি, সেখানে দেখবে যে বাংলা ইংলিশ দুটো করেই রয়েছে, ঠিক আছে? এটা আমার বইয়েরই নোট এবং এটা সব থেকে ভালো ছিল বলে সেটাতে আমি আর আলাদা করে করিনি, সেখানে বাংলা ইংলিশ দুটোতেই রয়েছে, এরকম ভাবে তোমাদের পিডিএফটাতে রয়েছে। এখন আমি যেটা বলছি সেটা যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলোকে ফোকাস করে বলছি। তোমাদের পিডিএফ এর মধ্যে বাংলা ইংলিশ দুটোই রয়েছে, মেইনলি এটাতে রয়েছে, আমি দুটো পিডিএফ দিয়েছি, একটা ইংলিশে দিয়েছি, একটা বাংলা দিয়েছি, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? বাংলা আছে দেখে নিয়েছো, এবার আমি যেটা বলছি সেটাকে নোট করো। বাংলা আছে দেখে নিয়েছো, বাংলা আমি দিয়েও দিয়েছি, এবার আমি যেটা বলছি সেটাকে নোট করো। ফার্স্টে প্রথম ইন্ডাস্ট্রি আসছে আয়রন স্টিল ইন্ডাস্ট্রি, কতগুলো পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলোকে নোট করো, এখান থেকে প্রশ্ন আসে। ওকে, একটা সেকেন্ড। চলো, ফার্স্ট একটা পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে আয়রন স্টিল ইন্ডাস্ট্রি। প্রথম পয়েন্ট, আয়রন স্টিল ইন্ডাস্ট্রি প্রথম কবে এস্টাবলিশ হয়েছিল, যেগুলো বলছি সেগুলো নোটের মধ্যে দেওয়া রয়েছে। আয়রন স্টিল ইন্ডাস্ট্রি প্রথম এস্টাবলিশ হয়েছিল, প্রথম তৈরি হয়েছিল 1830-এ। 1830-এ যেগুলো বলছি সেগুলো থেকেই প্রশ্ন আসে। 1830-এ ফার্স্ট হয়েছিল, এটা হয়েছিল তামিলনাড়ুতে, তামিলনাড়ুর পোর্টো নোভোতে এটা ফার্স্ট হয়েছিল। তামিলনাড়ুর পোর্টো নোভোতে এটা ফার্স্ট হয়েছিল, কিন্তু তারপর এটা না বন্ধ হয়ে গেছিল, পোর্টো নোভোটাই তারপর বন্ধ হয়ে গেছিল। এরপরে এটা হয়েছিল 1870-এ, এরপর এটা হয়েছিল 1870-এ। 1870-এ বার্নপুর কুলটি এগুলো তৈরি হয়েছিল, বার্নপুর কুলটি, বার্নপুর কুলটি এগুলো তৈরি হয়েছিল, কিন্তু সেটাও যে ঠিকঠাক ভাবে চলেছিল এরকম নয়। বাট এই বার্নপুর কুলটি, বার্নপুর কুলটি পরে একসাথে মার্জ হয়ে গেছিল, তো তাই জন্য এটা মার্জ হয়ে ইস্কো তৈরি করেছিল। বার্নপুর কুলটি মার্জ হয়ে পরে ইস্কো তৈরি করেছিল, তো এটা কমপ্লিটলি শাটডাউন হয়নি, এটা কমপ্লিটলি শাটডাউন হয়নি। ওকে, তো এটা বার্নপুর কুলটি তৈরি করেছিল এবং এটা পরে মার্জ হয়ে গিয়ে ইস্কো তৈরি হয়েছিল, তো এটা কমপ্লিটলি শাটডাউন হয়নি। এরপরে যেটা তৈরি হয়েছিল ইম্পর্টেন্ট, সেটা 1907, 1907-এ টিস্কো তৈরি হলো। তো যদি বলা হয় মডার্ন আয়রন স্টিল ইন্ডাস্ট্রির সূত্রপাত, তাহলে সেটা টিস্কো। মডার্ন আয়রন স্টিল ইন্ডাস্ট্রির সূত্রপাত, তাহলে সেটা হচ্ছে টিস্কো। ওকে, মডার্ন আয়রন স্টিল ইন্ডাস্ট্রির সূত্রপাত বললে সেটা হচ্ছে টিস্কো। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, প্রথম 5 ইয়ার প্ল্যানের আন্ডারে, প্রথম 5 ইয়ার প্ল্যানের আন্ডারে সব থেকে বেশি ইম্পর্টেন্স পেয়েছিল আয়রন স্টিল, মানে সরি কৃষি। প্রথম 5 ইয়ার প্ল্যানের আন্ডারে সব থেকে বেশি ইম্পর্টেন্স পেয়েছিল কৃষি, এবং সেই কৃষিটা খুব ভালো মতো ঠিকঠাক চলেছিল। তার পরবর্তী সময় সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের আন্ডারে ইম্পর্টেন্স পেল হচ্ছে ইন্ডাস্ট্রি, স্পেসিফিক্যালি একদম হেভি ইন্ডাস্ট্রি সব থেকে বেশি ইম্পর্টেন্স পেল। সেই হেভি ইন্ডাস্ট্রিতে কতগুলো ইন্ডাস্ট্রি সে সময় নতুন করে তৈরি হয়েছিল, তো সেইটা আমাদের খুব বেশি লেভেলে প্রশ্ন আসে যে
কোন সময় কি কি হয়েছিল। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের আন্ডারে যেটা হয়েছিল, যে ইন্ডাস্ট্রি গুলো ছিল সেগুলোকেই এখানে কৃষিতে জোর দেওয়া হয়েছিল, এবং যেগুলো ছিল অলরেডি এক্সিস্টেড সেগুলোকেই অনেক বেশি বাড়ানো হয়েছিল, ঠিক আছে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের আন্ডারে ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়, জামশেদপুর, কুলটি, বানপুর, ভদ্রাবতী এগুলোকে আরো বড় করা হয়, এবং নতুন করে ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা এগুলোকে তৈরি করা হয়। ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা এগুলোকে তৈরি করা হয়। এছাড়াও চিত্তরঞ্জনের লোকোমোটিভ, বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপ বিল্ডিং ইয়ার্ড, সিন্ধ্রিতে সার, ব্যাঙ্গালোরে হিন্দুস্তান মেশিন টুলস এগুলো সম্প্রসারণ করা হয়। প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন? লোকোমোটিভ কোথায় অবস্থিত? চিত্তরঞ্জন। হিন্দুস্তান শিপ বিল্ডিং ইয়ার্ড কোথায় অবস্থিত? বিশাখাপত্তনম। হিন্দুস্তান মেশিন টুলস কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোর। মেন যে সারের কারখানা কোথায় অবস্থিত? সিন্ধ্রি, ঝাড়খণ্ড। প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রশ্ন আসে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রশ্ন আসে। আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রিকে বলা হচ্ছে ব্যাকবোন অফ এনি ইন্ডাস্ট্রি। আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রিকে বলা হয় ব্যাকবোন অফ এনি ইন্ডাস্ট্রি। কোন একটা ইন্ডাস্ট্রি ব্যাকবোন বলা হয়। তোমাদের ইন্ডাস্ট্রি থেকে কোথা থেকে লোহা আসছে, কোথা থেকে কয়লা আসছে এগুলো খুব একটা প্রশ্ন আসে না, বাট আমার নোটস এর মধ্যে সেগুলো দেওয়া রয়েছে। কোন একটা ইন্ডাস্ট্রি হওয়ার জন্য আমার কয়লা, আয়রন ওর এগুলো দরকার লাগে, তো এগুলো কোথায় কোথা থেকে আসছে সেরকম আলাদা করে কোনো প্রশ্ন আসে না। কিন্তু সেরকম আলাদা করে কোনো প্রশ্ন আসে না, কিন্তু তোমাদেরকে যদি বলো তো আমি লিখে রেখেছি কি কি প্রশ্ন আসতে পারে। তো ইন্ডাস্ট্রি কবে তৈরি হয়েছে, ফার্স্ট কবে হয়েছে, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের আন্ডারে কি কি তৈরি হয়েছে, এটার পাশ থেকে কোন নদী বয়ে গেছে, এরকম প্রশ্ন আসতে পারে। তো টিস্কো যদি বলা হয়, টিস্কোর পাশ থেকে প্রবাহিত হয়েছে সুবর্ণরেখা। টিস্কোর পাশ থেকে প্রবাহিত হয়েছে সুবর্ণরেখা। ইস্কো তুমি জিজ্ঞেস করলে ইস্কো তৈরি হয়েছে এটাতে। ইস্কোতে কোন কোন জায়গা থেকে কয়লা আসছে, কোন কোন জায়গা থেকে তাপবিদ্যুৎ আসছে সবকটা এখানে লেখা রয়েছে, বাট অ্যাজ সাচ তোমাদের প্রশ্ন আসে না, বাট আমি তোমাদেরকে পিডিএফ এ দিয়ে দিয়েছি এগুলো। আচ্ছা, এর পরেরটা হচ্ছে যে কোনটা কার হেল্পে তৈরি হয়েছে, এটা প্রশ্ন আসে। ভিলাই, ভিলাই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের আন্ডারে তৈরি হয়েছে। ভিলাই তৈরি হয়েছে ইউএসএসআর এর সহযোগিতায়, এইটুকুই শুধু লাগবে। টিস্কো হচ্ছে ঝাড়খণ্ড, জামশেদপুর, জামশেদপুর। আচ্ছা, এরপরটা হচ্ছে রাউরকেল্লা। রাউরকেল্লা তৈরি হয়েছে ওয়েস্ট জার্মানির সহযোগিতায়। রাউরকেল্লা তৈরি হয়েছে ওয়েস্ট জার্মানির সহযোগিতায়। রাউরকেল্লার পাশ থেকে ব্রাহ্মণী নদী প্রবাহিত হয়েছে, সেটাও খুব প্রশ্ন আসে, খুঁজে পাচ্ছি না কোথায় লিখেছি, যদি না লিখে থাকি তাহলে তোমরা নোট করে রাখো। রাউরকেল্লার পাশ থেকে ব্রাহ্মণী নদী প্রবাহিত হয়েছে। ব্রাহ্মণী নদী রাউরকেল্লার পাশ থেকে প্রবাহিত হয়েছে, ওয়েস্ট জার্মানির সহযোগিতায় তৈরি হয়েছে, ওয়েস্ট জার্মানির সহযোগিতায় তৈরি হয়েছে। এছাড়া কোথা থেকে হয় সেটা খুব একটা লাগে না, কোথা থেকে কয়লা আসছে, কোথা থেকে আয়রন ওর আসছে খুব একটা দরকার লাগে না। দুর্গাপুর যদি বলা হয়, দুর্গাপুর তৈরি হয়েছে ইউকে সহযোগিতায়, প্রচুরবার প্রশ্নটা এসছে। দুর্গাপুর তৈরি হয়েছে ইউকে সহযোগিতায়। বোকারো তৈরি হয়েছে ইউএসএসআর এর সহযোগিতায়। বোকারো তৈরি হয়েছে ইউএসএসআর এর সহযোগিতায়। অলরেডি পিডিএফটা দেওয়া রয়েছে, তোমরা একটু চেক করে নাও, দুটো পিডিএফ দেওয়া রয়েছে। এবং যেগুলো আমি বলছি সেগুলো আমি এক লাইনের কথা বলছি, তোমরা এই লাইনগুলোকে লিখেও নিতে পারো। আমি বাংলা ইংলিশ দুটো পিডিএফই দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো, এবং যেটা আমি বলছি সেটাকে লিখেও নিতে পারো, কারণ এইটুকুনি থেকেই তোমাদের প্রশ্ন আসে, এর বাইরে প্রশ্ন আসে না। এই হচ্ছে ভারতবর্ষের যে টপ যে ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, আয়রন স্টিল ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে। কি বলবো? রামহীন, রামহীন আবার কি? রামহীনটা কি? ব্রাহ্মণী নদী, ওটা ব্রাহ্মণী নদী রাউরকেল্লার পাশ থেকে প্রবাহিত হয়েছে।
সালেমের কয়েন তৈরি হয়? হ্যাঁ হয়। ওকে চলো তারপরটাতে আসছি কটন। এর পরেরটাতে আসছি কটন। আমার কি এসে যায়? চলো এর পরেরটাতে হচ্ছে আমাদের কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে যেটা আমি বললাম তোমাদের ফুড লুজিং ইন্ডাস্ট্রি বলা হয়। এখানে এটাকে বিশুদ্ধ কাঁচামাল মানে যতটা র মেটেরিয়াল ততটাই ফাইন প্রোডাক্ট হয়ে থাকে, তাকে বিশুদ্ধ কাঁচামাল বলা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন, 1818 সালে প্রথম ফোর্ট গোস্টারে এটা প্রথম ইন্ডাস্ট্রি তৈরি হয়। এটা প্রচুরবার প্রশ্ন এসছে, 1818 ফোর্ট গোস্টার। বাকি আর কিচ্ছু এখান থেকে লাগবে না, বাকি আর কোনো প্রশ্ন এখান থেকে লাগবে না। হ্যাঁ যেটা পিডিএফ এ দেখছো সেটা সবটাই পেয়ে যাবে, আমি বইয়ের ছবিটাকেই তুলে দিয়ে দিয়েছি কারণ ওটা খুবই ভালো মতো রয়েছে। এর পরেরটা হচ্ছে মুম্বাইকে বলা হচ্ছে কটনোপলিস অফ ইন্ডিয়া। একটু মনে করে দেখো, আমি অলরেডি তোমাদেরকে বোঝালাম কেন কটনটা যেখানে মার্কেট সেখানে তৈরি হবে। মুম্বাই যেহেতু মার্কেট তাই ওই জায়গাতে সব থেকে বেশি ইন্ডাস্ট্রিটা হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কটনোপলিস অফ ইন্ডিয়া। এছাড়া এছাড়া মহারাষ্ট্রে আরো অনেক জায়গায় হয় কিন্তু সেটা অতটা পপুলার নয়। গুজরাটের মধ্যে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বা বস্টন অফ দ্য ইস্ট বলা হচ্ছে আহমেদাবাদকে। ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বস্টন অফ দ্য ইস্ট বলা হচ্ছে আহমেদাবাদকে। এছাড়া সুরাট বদোদরা এই জায়গাগুলোতেও আমাদের ইন্ডাস্ট্রিটা রয়েছে। সব থেকে বেশি কটন কাল্টিভেশন চাষ হয়ে থাকে গুজরাটে, কাল্টিভেশন বা চাষ হয়ে থাকে গুজরাটে, এবং ইন্ডাস্ট্রি সব থেকে বেশি রয়েছে মহারাষ্ট্রতে। ওকে, নাম্বার অফ মিল, কটনের নাম্বার অফ মিল সব থেকে বেশি রয়েছে তামিলনাড়ুতে। কটনের নাম্বার অফ মিল সব থেকে বেশি রয়েছে তামিলনাড়ুতে। কোয়েম্বাটুরকে বলা হচ্ছে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। কোয়েম্বাটুরকে বলা হচ্ছে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, বাকি নামগুলো লাগবে না। কানপুরকে বলা হয় ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া। কানপুরকে বলা হচ্ছে ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া। তোমাদের এখান থেকে মেন মেন প্রশ্ন যেগুলো আসতে পারে যে কোনটা কোন কোন ইন্ডাস্ট্রি কোন কোন সময় তৈরি হয়েছে, ফার্স্ট ইন্ডাস্ট্রি গুলো কোনটা, তারও প্রত্যেকটার ফার্স্ট ইন্ডাস্ট্রি গুলো কোনটা। কার্পাস বয়ন শিল্পের ফার্স্ট এরটা হচ্ছে 1818 ফোর্ট গোস্টার। পাট শিল্পের ফার্স্ট এরটা হচ্ছে 1855 রিসরা, 1855 রিসরা। লৌহ ইস্পাত হচ্ছে ফার্স্ট 1830 তামিলনাড়ুর পোর্টোনোভো। সিমেন্ট হচ্ছে চেন্নাই। কাগজ হচ্ছে শ্রীরামপুর, শ্রীরামপুরটা হচ্ছে ফার্স্ট। ইক্ষু হচ্ছে উত্তর বিহার এবং সাইকেল হচ্ছে মুম্বাই। কোনটা কোনটা ফার্স্ট ফার্স্ট কোথায় কোথায় তৈরি হয়েছে প্রশ্ন খুবই আসে। ওকে,
তোমাদের ইন্ডাস্ট্রির মধ্যে মেইন ইম্পর্টেন্ট ফার্স্ট হচ্ছে আয়রন স্টিল, সেকেন্ড হচ্ছে তুলা কার্পাস, থার্ড হচ্ছে সিল্ক। সিল্ক ইন্ডাস্ট্রি থেকে প্রচুর প্রশ্ন আসে, কোথায় কোন কোন সিল্ক কবে তৈরি হচ্ছে, সিল্ক থেকে প্রশ্ন আসে। এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ফার্স্ট গুলো কোথায় কোথায় হচ্ছে, প্রথম ইন্ডাস্ট্রি গুলো কোথায় এস্টাবলিশ হচ্ছে, এই প্রশ্ন তোমাদের এখান থেকে আসে। আয়রন স্টিলের মধ্যে কোনটা কার সহযোগিতায় তৈরি হয়েছে, কোনটার পাশ থেকে কোন নদী বয়ে গেছে, এইটা প্রশ্ন আসে। আয়রন স্টিল ইন্ডাস্ট্রির লার্জেস্ট যদি বলা হয় তাহলে প্রাইভেট বললে টিসকো, আর যদি বলা হয় যে পাবলিক মানে গভর্নমেন্ট সেটা হয়ে যাচ্ছে ভিলাই। ভিলাই যদি বলা হয় লার্জেস্ট কোনটা সেটা হয়ে যাচ্ছে ভিলাই পাবলিকের ক্ষেত্রে। ওকে, প্রাইভেট বললে টিসকো, ওভারঅল বললে টিসকো। আমি লিস্টে তোমাদের যে নোটটা দিয়েছি সেই নোটের মধ্যে আমি লিস্টও দিয়ে দিয়েছি কোনটা সব থেকে বড় কোনটা সব থেকে ছোট, ছোট না না কোনটা সব থেকে বড় ইন্ডাস্ট্রি গুলো, তার লিস্টও তোমাদের পিডিএফ এর মধ্যে দেওয়া আছে, আমি দেখিয়েও দিচ্ছি। আয়রন স্টিল ইন্ডাস্ট্রি পাবলিক যদি বলা হয়, পাবলিক এটা তোমাদের পিডিএফ এ দেওয়া রয়েছে, পাবলিক যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে ভিলাই, প্রাইভেট বললে টিসকো। ফার্স্ট কোনটা, এতটা করার পর জিজ্ঞেস করছো ফার্স্ট কোনটা? আয়রন স্টিল ইন্ডাস্ট্রি ফার্স্ট কবে তৈরি হয়েছে বাবা? আয়রন স্টিল ইন্ডাস্ট্রি ফার্স্ট কবে তৈরি হয়েছে কেউ বলতে পারবে? গুড। শিপ বিল্ডিং ইয়ার্ড যদি বলা হয়, শিপ বিল্ডিং ইয়ার্ড মানে হচ্ছে যেখানে জাহাজ নির্মাণ করা হচ্ছে, জাহাজ নির্মাণ করা হচ্ছে, শিপ বিল্ডিং ইয়ার্ড ফার্স্ট যদি বলা হয় সেটা হচ্ছে ভাইজ্যাক। শিপ বিল্ডিং ইয়ার্ড ফার্স্ট ভাইজ্যাক। আর যদি বলা হয় লার্জেস্ট সেটা হচ্ছে কোচিন, লার্জেস্ট বললে কোচিন, ফার্স্ট বললে ভাইজ্যাক। ওকে, ফার্স্ট ভাইজ্যাক, লার্জেস্ট কোচিন। অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি সব থেকে বড় ন্যালকো। রেলের জন্য ভীষণ 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 লেভেলে ইম্পর্টেন্ট একটা পেজ। লোকোমোটিভ কোথায়, লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? চিত্তরঞ্জন। চাইলে লিখে রাখতে পারো, পিডিএফ এ দিয়ে রেখেছি, এই পেজগুলো সবটা পিডিএফ এ রয়েছে, চাইলে লিখেও রাখতে পারো। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? বারাণসী। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? বারাণসীতে অবস্থিত। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি প্রচুরবার প্রশ্ন এসছে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি প্রচুরবার প্রশ্ন এসছে, চেন্নাই। কোচ ফ্যাক্টরি, রেলওয়ে কোচ ফ্যাক্টরি, আচ্ছা রেলওয়ে হুইল, রেলওয়ে হুইল যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে ব্যাঙ্গালোর, রেলওয়ে হুইল ব্যাঙ্গালোর, ইয়েলাঙ্কার, ইয়েলাঙ্কার ব্যাঙ্গালোর রেলওয়ে হুইল। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস পাটিয়ালা। তোমরা যদি একটুখানি কোশ্চেন ঘোচো সবকটের মধ্যে রয়েছে, সবকটের মধ্যে রয়েছে। ওকে, সিল্কটা দরকার, আমি সিল্কটাকে তোমাদেরকে একটু বলে দিই। সিল্ক যদি বলা হয়, সিল্ক থেকে প্রচুর প্রশ্ন আসে। চারটে টাইপের সিল্ক রয়েছে, মালবেরি, তসর, মুগা। মালগাড়ির কার ফ্যাক্টরি, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, আসছে যা মাথায় আসছে না। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বলছো কি?
মেনটা হচ্ছে পারাম্বর। ইন্টিগ্রাল কোষ ফ্যাক্টরি যদি বলা হয় সেটা মেন হচ্ছে পারাম্বর। শোনো শোনো শোনো, একটু ওয়েট। গুড়গাঁও কার ফ্যাক্টরি রয়েছে, ঠিক। আমার পাশের বাড়িতেও কাগজ তৈরি হয়, ঠিক। সেগুলো আমার পরীক্ষায় আসবে না, সেগুলো আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট গুলো বলছি, এর থেকে আরো অনেক বেশি আছে। আমাদের তো অত পড়ার দরকার নেই, আমাদের পরীক্ষার ওরিয়েন্টেড পড়তে হবে। পরীক্ষাতে আমাদের যেগুলো দরকার লাগতে পারে সেগুলোকে ধরে নিয়ে পড়তে হবে। ওকে, তো আমাদের পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সেগুলোকে ফোকাস করি আমি তোমাদের বলছি। এছাড়া যদি ইন্ডাস্ট্রি খোঁজো, প্রচুর আছে। চলো, তো যদি সিল্ক বলা হয় টোটাল 4টি টাইপের সিল্ক আছে। একটা হচ্ছে মালবেরি, একটা হচ্ছে তসর, একটা হচ্ছে মুগা, একটা হচ্ছে আইরি। সব থেকে বেশি সিল্ক প্রোডাকশনটা হয়ে থাকে কর্ণাটকাতে। কর্ণাটকাতে সব থেকে বেশি সিল্ক প্রোডাকশন হয়ে থাকে। মালবেরি সিল্ক সব থেকে বেশি থাকে। এমন একটা সিল্ক যেটা শুধুমাত্র আসামেই পাওয়া যায় আর খুব একটা জায়গায় পাওয়া যায় না, দ্যাট ইজ মুগা। ঠিক আছে, মুগা যেটা শুধু আসামে পাওয়া যায়। এরকম একটা প্রশ্ন আমি দেখেছিলাম যে কোন জায়গাতে শুধু শুধু ওটাই পাওয়া যাচ্ছে, অন্য কোথাও পাওয়া যায় না, এরকম প্রশ্ন এসেছিল। পশ্চিমবঙ্গের মধ্যে যদি বলা হয় সিল্ক সব থেকে বেশি কোথায় হচ্ছে, পশ্চিমবঙ্গের মধ্যে সিল্ক সব থেকে বেশি হয়ে থাকে মালদাতে। ঠিক আছে, মালদাতে সব থেকে বেশি হয়ে থাকে। আমি যেখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেই পয়েন্টগুলোকে হাইলাইট করলাম, এবং 2 রকমের পিডিএফ, বাংলা এবং ইংলিশ 2 রকমের পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে রেখেছি। একবার পুরো পিডিএফটাকে একটুখানি ভালো করে গো থ্রু করো। কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে বলো, কোনো ডাউট যদি থাকে তাহলে আমাকে বলো। যে পয়েন্টটুকু আমি বললাম মেনলি সেই পয়েন্ট থেকে প্রশ্ন আসে। এছাড়া আমি আরেকটা প্রশ্ন দেখেছিলাম কাগজ শিল্পের সম্বন্ধে, যে কাগজ শিল্প সব থেকে বেশি কোথায় হয়েছিল, এরকম একটা প্রশ্ন আমি দেখেছিলাম, যাও দেখতে পাচ্ছি না। মধ্যপ্রদেশের নেপানগর, এইটা হচ্ছে সব থেকে বেশি কাগজ শিল্পের জন্য ফেমাস, এটাও একটা প্রশ্ন এসেছিল। এই সমস্ত কিছুগুলো তোমাদের ওখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, মধ্যপ্রদেশের নেপানগর ভেরি ফেমাস ফর কাগজ শিল্প। এছাড়া কোথায় কোথায় সিমেন্ট উৎপন্ন হচ্ছে, খুব বেশি লাগবে না, এগুলোকে খুব একটা পড়ার দরকার নেই, যেটুকু আমি বলেছি সেখান থেকে মেনলি প্রশ্ন আসে। হ্যাঁ, তসর 2 রকমের হয়। বলো, বুঝতে পেরেছো? একটু খুঁজে নাও, পিডিএফ দেওয়া আছে। বুঝতে পেরেছো? আজকে ক্লাসে কারোর কোথাও ডাউট আছে? বুঝতে পেরেছো? কারোর কোথাও ডাউট আছে? একবার একটু রেকর্ডের ক্লাসটা তবু সবাই দেখে নিও, এবং পিডিএফটাকে দেখে নিয়ে তারপর আমাকে বলো কোনো যদি ডাউট থাকে। ওকে, সিল্কের থেকে কোথায় মেইনলি কোন সিল্কটা পাওয়া যায়, কোথায় কোন রাজ্যে সব থেকে বেশি হয়ে থাকে, সেটাই মেইনলি প্রশ্ন আসে। হ্যাঁ, আমি যেগুলো হাইলাইট করে দিয়েছি সেগুলোকে নোট করে নিও। যেখানে আমার ক্লাসটা হয়েছে তার পাশে দেখবে পিডিএফ এর জায়গা আছে, ওখানে 2টো পিডিএফ আপলোড করা আছে। ওকে, কাগজ শিল্পের জন্য সব থেকে বেশি যদি বলা হয় কোনটা দরকার লাগে, সেটা হচ্ছে কাগজের জন্য দরকার লাগে আমাদের গাছ, এবং তার মধ্যে সব থেকে বেশি এটা দরকার লাগে ডেসিডুয়াস ফরেস্ট, পর্ণমোচী উদ্ভিদ।
ওকে, না কালকে ছুটি আছে? চলো টাটা, কালকে দেখা হচ্ছে না, পরশু দেখা হচ্ছে আবার, টাটা।